আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্টতই তার ভাষণে বলেছেন যে সমস্ত সংস্কার প্রস্তাবে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে বাস্তবায়নের সমস্ত পদক্ষেপ নেওয়া হবে এবং এই প্রতিশ্রুতি আমরাও দিয়েছি। আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব, সেই অঙ্গীকারও এবং সেই কথাও আমরা ইতিমধ্যে দলের পক্ষ থেকে ব্যক্ত করেছি। এখন প্রশ্ন আসলো, কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, অথবা বিলম্ব হোক বা অনিশ্চিত হোক সেই পরিবেশ সৃষ্টি করতে চায়, অথবা নির্বাচন না হোক সেটা চায়। সেটা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, এটা বলা যায়। কিন্তু আমরা আশা করব তাদের মধ্যে যেন এই রিয়েলাইজেশন আসে যে একটা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া এই জাতির সামনে আর কোনো বিকল্প নেই। সুতরাং অতীতের মতো কোনো অনিশ্চিত পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেই জন্য তাদের সকল রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত বলে আমরা মনে করি। এটা আমাদের পরামর্শ। তবে রাজনৈতিক কৌশল হিসেবে অনেকে হয়তো সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে তারা দিচ্ছে কিনা এই প্রশ্নও বাজারে আছে, কিন্তু আমি মনে করি সেটা চাপের কোনো বিষয় নয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের নির্বাচনী কৌশল ইতিমধ্যে প্রকাশ করেছি যে আমরা সামনে জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে তাদের সাথেই নির্বাচন করব যাদের সাথে আমাদের প্রতিশ্রুতি ছিল, যারা আমাদের সাথে যোগ্যপথ আন্দোলনের শরিক ছিল, এবং এর বাইরেও অন্যান্য রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিসমূহ যাদের সাথে আমাদের জোট করলে নির্বাচনটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু এবং একটা ইনক্লুসিভ আমাদের মতো করে আমরা করতে পারবো। এই ইনক্লুসিভ সেটা নয়, আমরা গণতান্ত্রিক শক্তিসমূহের মধ্যে একটা ঐক্য বজায় রাখতে চাই, জাতীয় ঐক্য সৃষ্টি যেটা হয়েছে সেটাকে ধরে রাখতে চাই। সেই লক্ষ্যে যদি আমাদের জোটে আরও কোনো রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হয়, সেই চেষ্টা আলাপ আলোচনা আমাদের আছে, তবে সেটা এখনো পর্যন্ত আমরা চূড়ান্ত করিনি। সেটার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। এই বক্তব্য আমরা দিয়েছি। তবে এখানে আমরা বলেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে অন্যান্য কোন দল কোন জোটের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব সেটা দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে 1 নম্বরের অধিকার ছিল তারা যাতে ভোটের অধিকারটা ফিরে পায়। এখন যেহেতু সেই পরিবেশ নিশ্চিত হয়েছে, এখন সেই ভোটের অধিকার প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দল নিরুৎসাহিত করবে জনগণকে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে, এই বিষয়ে আমি নিশ্চিত। আর বাংলাদেশের মানুষ অবশ্যই সেটা প্রত্যক্ষ করছে। তো সেই জন্য আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটে বিশ্বাস করে, জনগণের ক্ষমতায়ন বিশ্বাস করে, যারা জনগণের সার্বভৌমত্বকে স্বীকার করে, তারা যেন জনগণের কাছে যায়, ভোটের জন্য যায়। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো স্পষ্ট বার্তা দেওয়া উচিত বলে মনে করেন কিনা, যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতি নিয়েও, তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো যে তাদের দাবিগুলো তুলে ধরছে, এইসব বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা দেওয়া দরকার বলে মনে করেন কিনা? যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে সবসময় যে রীতিটা এই সরকার অনুসরণ করছে সেই রীতি অনুসারে
রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা চালিয়ে যেতে পারে কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা যায়। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাটা আসলে মুখ্য। নির্বাচন কমিশন এখন রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করবে। আমি দেখতে পেলাম সংবাদপত্রে যে সেপ্টেম্বর মাসে তারা জাতীয় নির্বাচনের উপলক্ষে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করবে। মূলত সরকার এবং নির্বাচন কমিশন উভয় পক্ষ থেকে রাজনৈতিক দলসমূহের সাথে এনগেজমেন্ট, এই আলাপ আলোচনার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে। তাতে করে যাদের মধ্যে বিভিন্ন বিষয়ে সংশয় আছে তারা তাদের উত্তর পাবে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তিপূর্ণ একটা প্রক্রিয়া প্রতিষ্ঠিত হবে। এই জন্যই তো আসলে আমাদের গণতান্ত্রিক চর্চাটা এবং এই গণতান্ত্রিক সংস্কৃতিটা ধরে রাখা উচিত। আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক বিষয়ে অনেক সমাধান আসে। আর যাদের মধ্যে সংশয় আছে যে নির্বাচন অনুষ্ঠানের আগে কি কি বিষয় তারা দেখতে চায়, সেই বিষয়গুলোর জবাব তো অবশ্যই সরকারের কাছে থাকবে এবং নির্বাচন কমিশনের কাছে কোনো পরামর্শ থাকলে তারা তাদেরকে দিতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা দেখলাম দুদিন আগে গণপ্রতিনিধিত্ব আদেশ এটি একটি সংশোধনী প্রস্তাবনা আনা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেখানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোর দাবি আপনারা করেছেন, বিধি বাতিল করা, এই জিনিসগুলো ছিল। কয়েকটি বিষয়, যেমন মাঠে তো আওয়ামী লীগের নেতা কর্মী কিংবা তাদের কিছু ভোটারও আছে, বিশেষ করে সবাই তো পালিয়ে যায় আছে, একটা তাদের কাছে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র তাদের কাছে এখনো আছে, তাদের কাছে টাকা আছে। আগামী নির্বাচনকে তাদের দিক থেকে নির্বাচন বানচাল করার এক ধরনের চেষ্টা হয়তো থাকবে, সেই আশঙ্কা করিয়ে কেউ দিচ্ছে না। তো ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেই ধরনের কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত এসে কিনা বা আপনারা পেয়েছেন কিনা, যে নির্বাচনের তফসিলে ঘোষণার আগেই এই যে অবৈধ অস্ত্র কিংবা এই আওয়ামী লীগের যারা নিষিদ্ধ সংগঠনের আছে ছাত্রলীগের, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিয়ে কোনো প্রস্তাবনা দেখা যায় না। সেই ব্যাপারে আপনাদের কোনো পরামর্শ আছে বা আপনাদের ওই আশঙ্কার জায়গাটা আছে কিনা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা পর্যায় পর্যন্ত নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা, বিশেষ করে পতিত ফেসিবাদী গোষ্ঠীর, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন, ছাত্রলীগ টাত্রলীগ সহ যাদের হাতে অবৈধ অস্ত্র আছে প্রচুর পরিমাণে, এটা আমরা দেখেছি, জাতি দেখেছে। এগুলো উদ্ধারের বিষয়ে একটা খুব কড়াকড়ি অভিযান চালানো প্রয়োজন। আমি আশা করি সেটা অবশ্যই করবেন। এটা যৌথ অভিযান চালানো প্রয়োজন, শুধু একক বাহিনীর মাধ্যমে এটা হবে বলে আমার মনে হয় না। তো সেটা আশা করছি খুব শিগগিরই হবে, কারণ এই অবৈধ অস্ত্র যদি মাঠে থেকে যায় তাহলে নির্বাচনের সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পায় তারা পতিত ফ্যাসিস্ট শক্তি করতে পারে, এটা একদম উড়িয়ে দেওয়া যায় না। তা আমি আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং নিরাপত্তা বাহিনী আছেন যারা এখন মাঠে কাজ করছেন তাদের সবাইকে, যাতে একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান যেন পরিচালনা করা হয়, তাতে করে জনমনে একটা স্বস্তি আসবে। এই কার্য আমার মনে হয় চলছে, তবে আমাদের কাছে ততটা বেশি দৃশ্যমান হচ্ছে না। এটা আরো শক্তিশালী ভাবে করা দরকার। এটা আমাদের পক্ষ থেকে তো দাবি সবসময় ছিল। কোন রাজনৈতিক পক্ষ থেকেই কি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা হতে পারে কিনা আপনাদের শঙ্কা আছে, কিন্তু কিছু রাজনৈতিক গোষ্ঠী নির্দিষ্ট করে তারা নির্বাচনকে করতে পারে? আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল সেই ঝুঁকিটা নিবে। কোন রাজনৈতিক দল এই ঝুঁকি নিবে না যাতে জনগণ মনে করতে পারে তাদের কর্মকাণ্ড বক্তব্যের মধ্য দিয়ে তারা নির্বাচন চায় না, অথবা অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করতে চায়, অথবা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। এইরকম যে কোনো রকমের ধারণা যদি জনগণ পায় কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে, তাহলে মানুষ, জনগণ তাদেরকে দায়ী করবে গণতন্ত্রে উত্তরণের জন্য বাধা হিসাবে। তো সেই ঝুঁকি কোনো রাজনৈতিক দল নিবে এটা আমার মনে হয় না। হয়তো তারা এখন মাঠে বক্তব্য বিবৃতি দিয়ে বিভিন্ন কৌশলগত কারণে
যেটা তারা প্রকাশ্যে বলতে চায় না, সেটা হয়তো এনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে। হয়তো মাঠের বক্তব্য দিয়ে তারা একটা চাপ সৃষ্টি করতে চাচ্ছে, কিন্তু মনে হয় না তারা প্রকৃত অর্থে নির্বাচনকে বয়কট করতে চায়। আমার মনে হয় না যে একটি নতুন রাজনৈতিক দল এবং আর দুটো রাজনৈতিক দল যারা এই বক্তব্য মাঠে দিচ্ছে, বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে দিচ্ছে, তারাও এই নির্বাচনকে বয়কট করার মতো কোনো সিদ্ধান্ত নেবে সেটা আমার কাছে মনে হয় না। তারা হয়তো রাজনৈতিক কৌশল হিসেবে, নির্বাচনী কৌশল হিসেবে কোনো পক্ষকে চাপে রাখার জন্য হয়তো এই সমস্ত কৌশল অবলম্বন করতে পারে। তবে আমি আহ্বান জানাবো যে বৃহত্তর স্বার্থে, জাতীয় স্বার্থে, দলীয় ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা যেন সবাই এই গণতান্ত্রিক উত্তরণের পথে সহযোগিতা করি, যাতে একটি জাতীয় সংসদের সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত করতে পারি। এটাই জাতির মুক্তির একমাত্র পথ। তোমার প্রশ্ন শেষ হচ্ছে? বলো বলো বলো, আমি একটু এটা আবার নিও না। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি গত 16-17 বছরের এইটুকু কেটে দিও। 16-17 বছরের নোংরা যে অপরাজনৈতিক চর্চা হয়েছে বাংলাদেশে, সেই চর্চায় আমরা দেখেছি নির্বাচনের আগে কিংবা পরে বলা হয় যে এক একটি রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দল কেউ পাকিস্তানপন্থী, পাকিস্তানের সমর্থন, কেউ চীনের সমর্থন, কেউ আমেরিকার সমর্থন, কিংবা কেউ ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে। এটি আমাদের দেশের রাজনৈতিক এক ধরনের অপসংস্কৃতির পরিচয় বহন করে। শহীদের রক্তে ভেজা এই বাংলাদেশে নতুন করে যখন আমরা স্বপ্ন দেখছি, এবারে বাস্তবতা রাজনৈতিক দলের আপনি শীর্ষ নেতা হিসেবে জুলাই আগস্টের রক্তঝরা ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে আমরা সবাই বাংলাদেশপন্থী। বাংলাদেশের জনগণের বাইরের কোনো প্রভু থাকতে পারবে না এবং কোনো পন্থী হয়ে বাংলাদেশে কোনো রাজনীতি চলবে না, এটা প্রতিষ্ঠিত হয়েছে। তা আমরা চাই বাংলাদেশের জনগণের ইচ্ছা, অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি হিসাবে যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেতে পারি এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে সংস্কার, এই সংস্কারগুলোর মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী, বৈষম্যহীন, সাম্যভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি বাংলাদেশ গঠন করতে পারি। যে প্রত্যাশা, শহীদের রক্তের যে অঙ্গীকার সমস্ত রাজনৈতিক দলের এবং যে প্রত্যাশা সমস্ত জনগণের, এই অঙ্গীকারকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা কোনো পন্থী হয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কাজ করুক, রাজনীতি করুক, সেটা আমরাও আশা করি না, জনগণও আশা করে না। আপনি একটা দেখেছেন কিনা, কালকে রাতে খুব আলোচিত সম্প্রতি ছাত্র আন্দোলন কয়েকটি সমন্বয়কের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনা, এবং সেই ঘটনায় নেতৃত্বে একজন জানাল, সে এক ধরনের স্বীকারোক্তি দিচ্ছে। সেটা কার স্বীকারোক্তি, কার কাছে দেয়া, কোন ফর্মেটে দেয়া, সেটা নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে। কিন্তু সে বলেছে তার ওই ঘটনার আগের দিন ভোর রাতে একজন উপদেষ্টার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সামনে দেখা, সাক্ষাৎ, আলোচনা, এই বিষয়গুলোকে ক্ল্যারিফাই করা উচিত কিনা মনে হয়। মানে অর্থাৎ বক্তব্যটা ডিফারেন্ট ফরম্যাট হতে পারে, বা কোথা থেকে আসলো, কি আসলো, সেটা নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু আসলে ওই সময় ওয়েস্ট ইন্ডিজের সামনে ভোর 4টার সময় একজন উপদেষ্টা মোটরসাইকেলে করে দিলেন কিনা, এই বিষয়গুলো আসলে ক্ল্যারিফাই করা উচিত কিনা। আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখেছি যে গুলশানের, এটা কাটো, একটু কান্নাকাটি বন্ধ করো, তোমরা রুমে যাও, একটু রুমে যাও। আচ্ছা, কেটে দিও আমার নাতি, একটু তোমরা রুমের ভিতরে যাও। আহা উসমান, ওদেরকে একটু রুমের ভিতরে যেতে বলো, কান্নাকাটি রুমের ভিতরে নিয়ে করতে বলো, একটু রুমের ভিতরে যাও। সরি, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখেছি যেটাতে
গুলশানে একজন সাবেক আওয়ামী লীগের এমপির বাসায় চাঁদাবাজি সংক্রান্ত স্বীকারোক্তিমূলক একটা ভিডিও আছে, এবং সেই ভিডিওতে সে নিজেকে জড়িত সেটা স্বীকার করার সাথে সাথে কাদের ইন্ধনে এবং নির্দেশে এই ঘটনা সংঘটিত হয়েছে সেটা বর্ণনা করেছেন। পরবর্তীতে আবার সে গ্রেফতার হয়েছে সেটাও দেখানো হলো। যেহেতু এটা একটা বিচারাধীন বিষয়, তদন্তনাধীন বিষয়, এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে জাতীয়ভাবে যে বিষয়টা উঠে এসছে, জনগণের মনে যে সন্দেহ উদ্রেক হয়েছে যে এখানে সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা, সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। এটা অবশ্যই পরিষ্কার করা দরকার। এটা জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার, যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে। আর একটা বিষয়, যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরো বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে। মূলত তদন্তনাধীন বিষয়ে বক্তব্য দেয়া উচিত না হলেও এইটুকুন পরামর্শ দিতে চাই যে এই বিষয়টা বিস্তারিত তদন্ত হওয়ার দরকার। যেটুকু তদন্ত হয়েছে, যেটুকু ভিডিও আগেও দেখেছি, আমরা পরেও দেখেছি, সেই বিষয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটা খণ্ডিত চিত্র উঠে এসছে। পূর্ণাঙ্গ চিত্র আমরা দেখতে চাই এই ঘটনার। যদি সত্যিকার ভাবে পূর্ণাঙ্গ চিত্র তদন্তের মাধ্যমে উঠে আসে তাহলেই পরে সত্য প্রতিষ্ঠিত হবে। এটা তোমরা আলাদা দিও বিষয়টা। এটার আজকে দেখলাম একটু আপডেট হয়েছে, সেটা আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে যে দক্ষিণের ইশরাক ওই ছেলের বাসায় গিয়েছিল, ইশরাকের বাসায়, মানে এখন নানান ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। প্রপাগান্ডা যাই হোক, মানে এটা রেকর্ডে নিও না, সিসিটিভিতে যেটুকু দেখেন, এই টোটাল তদন্ত এবং তাদের স্বীকারোক্তি মিলে যেটা পূর্ণাঙ্গ তদন্ত হলে যাদের প্রতি ইশারা করা হচ্ছে সেটা বেরোবে। এবং আপনারা তো জানেন যে ইতিপূর্বে এরকম অনেক উপদেষ্টার ব্যক্তিগত স্টাফদের সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তাদেরকে দুদকে ডাকা হয়েছে এবং অনুসন্ধান আছে। সেগুলো তো পূর্ণাঙ্গ তদন্ত এখনো হয়নি। তো সুতরাং এই সরকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা, সততা প্রমাণের জন্য নিজেদেরকে উদ্যোগী হয়ে এই সমস্ত তদন্তগুলো পরিচালনা করতে হবে, অথবা তাদের বক্তব্য দিতে হবে, স্পষ্টীকরণ করতে হবে। কারণ আমরা চাই না অতীতের মতো কোনো খারাপ নজির স্থাপন হোক। আমাদের জনগণের যাতে আস্থা এবং বিশ্বাসের একটা ভরসা স্থল এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, সেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্নবিদ্ধ হোক সেটা আমরা কামনা করতে পারি না।